আবার ডাক্তাররা পাও দিয়ে সালাম দেয়, স্যার আপনি আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমরা যেন সাকসেসফুল হই। আমাকে অপারেশন করবে আমার ছাত্র, আমি দোয়া করবো। আমি কোথাও জায়গায় আটকাই নেই, সব জায়গায় আমার ছাত্র ছিল। আজকে তোমরা আমাদেরকে যেরকম সম্মান করো, তুমি যে সময় বড় হবে সেই সময় তার চেয়ে বড় সম্মান করো। আমি এইখানে পুলিশকে সবচেয়ে বেশি ভয় পাই। আমি একবার ভোরের কাজে এই গুলিস্তান পুলিশের অফিসে যাইতে হবে, আমি যাইতে রাজি হয়েছিলাম। ওখানে গেলেই পুলিশ তোমাকে সাইডে দাঁড়ায়, আমার তো এমনিতেই পুলিশে খুবই ভয়। তারপরে আমি গেটে ঢুকা মাত্র 4-5 জন পুলিশ আমার চারদিকে দাঁড়ায়। আমি ভাবলাম মারি বাপরে, এটা কি করবো না। আমি যাবো একজন পুলিশ অফিসারের কাছে, তা আমাকে নিয়ে গেলে এক জায়গায় বসতে বসলো আর বললো যে আপনি স্যার কি স্যার? আমি বললাম অঙ্কুর সাথে স্যারের সাথে। আমি তো নাম ধরে বলবো, দেখে নাম ধরে বলাটা আমাদের কাছে মনে হয় যেন একটা অপরাধ হয়ে গেল। আমাকে বললে উনি আপনি ঠিক ভাই, আমি তো খুবই তো অনেক বড় অফিসার। আমি যে এরপরে আমার পুলিশ স্পট করে নিয়ে নেব, আমার আগে পিছিয়ে 4 জন করে পুলিশ যাবে আমাকে মধ্যে থাকে। আবার ওরা আমাকে নিয়ে ওর রুমে গেল। ওর ওই সময় স্পাইনাল কর্ডে ব্যথা ছিল। ছেলেটা আমাকে দেখা মাত্র অনেক কষ্টে তারা যেতে চক্ষু দিয়ে পানি বেরিয়ে গেছে, অথচ সে দিদি জ্ঞানীটা। আমি বললাম তোমার চক্ষু দিয়ে পানি? অফিসার আমি তো দাঁড়াইতে পারি না, আমার স্পাইনাল কর্ডে ব্যথা। কিন্তু তোমার দাঁড়াইতে হবে না। ও আমাকে বলে যে স্যার এটা আমাদের নবরণের ঐতিহ্য, যে স্যার আসলে দাঁড়াইতে হবে। এই যে তোমরা দাঁড়াও, আমরা যে সময় তোমাদের অফিসে যাবো তুমি অটোমেটিক নিতে পারো, তুমি বুঝতেই পারবে। এইটাই অভ্যাস, এটাই প্র্যাকটিস। দেখা মাত্র তোমার অজান্তেই তুমি দাঁড়িয়ে যাবে। এটা নবরণের ঐতিহ্য। আমি সবসময় বলতাম আমি হয়তো পাড়াগাঁয়ের ছেলে, তোমরা তো শহরের ছেলে দেখতে পাও। আজকে নিজের কথা নিজে বলি, আমাকে বাংলাদেশে সব ম্যাথমেটিক্সের টিচার আছে, আমাকে না দেখুক আমাকে নামে ছিল। তবে কি করেছিল, আরো ম্যাথমেটিক্সের টিচার আছে তাদেরকে ছিল না। আমি তোমাদেরকে বলতাম অমঙ্গল না হলে মঙ্গল হয় না, কষ্ট না করলে সুখ হয় না। যদি তুমি কষ্ট না করো তাহলে সুখের অর্থ তুমি বুঝতে পারবে না। একদিনেই তোমাকে এখন কষ্ট করতে হবে, তাহলে ভবিষ্যতে সুখ পাবে। আমার মা আমাকে ভালোবাসে কেন এত বেশি? মায়ের চেয়ে এত বেশি কেউ ভালোবাসে না। কারণ একটা সন্তান প্রতিপালন করার জন্য মা যত কষ্ট করে, এই দুনিয়াতে আর কেউ এত বেশি কষ্ট করে সন্তান লালন পালন করে। এর জন্যেই সে যেহেতু বেশি কষ্ট করে সেহেতু সে বেশি ভালোবাসে। মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। মায়ের ভালোবাসা অকৃত্রিম। এর জন্যেই তোদেরকে মায়ের সম্বন্ধে সবসময় বলতাম যে মায়ের কথা শুনিস। আল্লাহ বলছেন যে ওই ঘরে যে তোর আল্লাহ আছে, সেই আল্লাহকে যদি তুই সুখ না দিতে পারিস তবে মসজিদে আসে আমাকে খুঁজে কোনো লাভ হবে না। এই কথাটা আমি তাই বলি। আল্লাহ বলছেন আমি সব, আল্লাহ তো সর্বময় ক্ষমতার অধিকারী, তাই বলছি উনি পারেন না এমন কোনো কাজ নেই, তা না হলে উনি আল্লাহ হতেন না।
তাই নাকি? উনি বলছেন যে ওই জায়গায় যদি তুমি কোনো অপরাধ করে থাকো, তবে ওইখান থেকেই তোমাকে ক্ষমা আনতে হবে, আমি তোমাকে ক্ষমা করবো। আরেকটা কথা আছে, সন্তানকে যদি মা মারে তবে সন্তানের নাকি ব্যথা পায় না। কারণটা কি? কারণটা হলো মায়ের যে মারে সেটার মধ্যে হিংস্রতা, ভালোবাসা। আমরা ছাত্র, আমরা টিচাররা তোমাদেরকে যত বকাবকি করি, যত গালিগালাজ করছি আমার জীবনে, তোমার বন্ধু বান্ধব যদি তোমাকে এরকম গালিগালাজ করতো তাহলে চিন্তা করে দেখো তো দেখি তুমি কি করতা। আমার কথা বলিয়ে যদি তোমার কোনো ছাত্র, তোমার কোনো বন্ধু বান্ধব করতো, তোমরা কি করতা? অনেক খারাপ কাজ করতাম। কিন্তু স্যাররা বললে এটা করি না। কি কারণ? তার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে। তোমার বন্ধুর উদ্দেশ্য আর স্যারদের উদ্দেশ্যে পার্থক্য আছে। সারা চায় যে তুমি ভালো হও। আমি আগে বলতাম, আমি যতদিন রাস্তায় থাকবো আমার ছাত্ররা কখনো রাস্তায় নামতে পারবে না। তোমাদেরকে মানুষ অমানুষ কত কিছু বলছি, ওর একটা এক্সাম্পল আমি বলছি যে আমাকে একটা ছাত্র সালাম দেওয়ার সময় ওর ওয়াইফ কোনো একটা স্কুলের হেডমিস্ট্রেস ছিল, সে গাড়ি থেকে নেমে আমাকে পাশ থেকে সালাম দিয়ে বলে ওর ওয়াইফকে, আমি একজন মানুষ, একজন মানুষকে সালাম দিলাম। ওই যে তোমাদেরকে বলি এই অমানুষ হবি, মানুষ হবি না, ও আমাকে বলে আমি একজন মানুষ, একজন মানুষকে সালাম দিলাম। আমার মনে আছে কাদি জাফরের রাতে সে 6 ফিট লম্বা ছিল, আমি সেই সময় মাত্র বলে তার একটা পিছিয়ে ছিল, সেও সালাম। তাহলে অন্য কেউ যদি তোমাকে এই অমানুষটা বলতো তাহলে তোমার কিরকম লাগতো? কিন্তু সে সেটা ভালো দৃষ্টিতে দেখছে, সে বলছে এই করে। অন্য বললে কিন্তু সেটা গ্রহণযোগ্য ছিল। মাও কিন্তু তোমাদেরকে সবসময় বকাবকি করে, কিন্তু তার উদ্দেশ্য খারাপ থাকে। একটা হিংস্র প্রাণী ততক্ষণ পর্যন্ত তোমাকে আঘাত করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাকে দেখা দিবে না। আমি আমাদের একজন স্যারকে জিজ্ঞাসা করছিলাম, এই যে নিজের স্যার বায়োলজি আগে হয়েছিল, খুব ভালো স্যার, খুব ভালো খারাপ। আমি বললাম আপনি যে সাপ ধরেন, সাপে আপনাকে দংশন করে না, সাপে বিষে ধরেন আপনাকে, কত সাপে আমাকে তো কাটে না। বললাম কেন? স্যার যতক্ষণ পর্যন্ত আপনি সাপকে ব্যথা না দিবেন ততক্ষণ পর্যন্ত সাপ আপনাকে কি কথা বেশি বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ব্যথা দিবে না ততক্ষণ পর্যন্ত সে তোমাকে দংশন করবে না। আমি এই কলেজে এসে আমি আসলে পুরো এক হেডের জায়গায় আমি জয়েন করি। উনি আমাকে হাত ধরে যে সময় অ্যাপয়েন্টমেন্ট দেয় ওই সময় আমাকে বলছিল, ওই কথাটাই আমার জীবনে বেশি প্রতিষ্ঠিত ছিল। আমাকে বলছিল, জহর তুমি যতদিন নিজকে একটা ভালো ছাত্র মনে করবা ততদিন তুমি ভালো শিক্ষক, যেদিন নিজকে শিক্ষক মনে করবা সেদিন তোমার আসলে কথাটা সত্যি। আমি সারা জীবনের ছাত্র ছিলাম, সারা জীবনে বলতাম, তোমাদেরকে বলতাম যে আমি অনেক রাত পর্যন্ত পড়ি, আমার খুব ইন্টারেস্ট আছে। তুমি যদি যেই পথে চলো সেই পথে হাঁটতে গেলে তুমি সেই পথে লোক তোমাকে চিনতে পারবে। আমি বলছিলাম পুরানো বইগুলির দাম তোমাদের কাছে যদি বেশি চাই তাহলে তোমরা কিনো না, কয়েকদিন আমি নতুন বই তো কিনতে পারি। আমি পুরানো বইগুলি কিনতাম অনেক দাম নিয়ে, ওইগুলির মধ্যে অনেক জিনিস আছে। আমাকে অনেক ছেলে জিজ্ঞাসা করে, স্যার আপনি যে বইগুলি করেন ওই বইগুলির নাম বলেন। এগুলি বলা যায় না, এগুলি কোনো বইতে থাকে না, এক একটা বই থেকে এক একটা থাকে, একটা ছাত্রের পক্ষে ওই সমস্ত
বই কেনার সময় দরকার। আর এই বয়সে সেইগুলি খুঁজতে যাওয়া উচিত হবে না। কারণ তুমি এখনো ভালো করে কোনো কিছু বুঝো না। ওগুলি করতে গিয়ে তুমি বুঝবে না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমাকে প্রায়ই ছাত্ররা বের হওয়ার সময় বলে, স্যার আপনি এগুলি শিখতেন কোথায়? আমাদেরকে সেই বইগুলির কথা বলে, সেই বইগুলির কথা বলা যায় না ছাত্রীরা। কোথা থেকে শিখছি সেগুলিও আমার স্মরণে, কত বই পড়ছি কত জায়গা থেকে, সেগুলিও এখন আমার স্মরণে। তবে তোমার যদি ইচ্ছা থাকে তবে তুমি সেগুলির অনুসন্ধান করে দিবে। এত ছোট বয়সে পারো এবং এত ছোট বয়সে এই কাজগুলি করতে গেলে তোমাদের আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ওই জন্যই এখন আর তোমাদের বইতে তোমাদের খাতায় ওই কথাগুলি আর লিখে নিয়ে এখন আর। একবার সরস্বতী পূজা দেখতে গেলাম, শিক্ষার্থীদের আমার সাথে সাথে সব ইঞ্জিনিয়ারকেই তোর মনোরমের সাথে বড় ছোট যত আছে ছাত্র টিচার সব মিছিল জলসা আছে। আমি এরকম একবার রাজশাহীতেও গেছিলাম, আমার বাতিজাকে ভর্তি করেছে। সেই সময় ওরকম ছিল, যে হোটেলে ছিলাম ওই হোটেলের ম্যানেজার একদিন আমাকে বলে, ভাই আপনি পড়েন কি? কিন্তু ভাই আমি মাস্টার কত ভাই আপনি ঢোকার পরে টেলিফোনটা রিসিভারটা রাখা যায় না, কতক্ষণ পর পরে বাঁচতে এত নম্বরে সারাতেন, কোথায় গেছেন, কখন আসবেন, মানে রিসিভার রাখাই যায় এরকম অবস্থা। যাই হোক, তো প্রশাসক থেকে পূজা টুজা দেখে যে সময় আসি, একটা ছেলে আমার পাশাপাশি সব সময় তার নাম তো সে আমাকে রিক্সা ঠিক করে দিল। রিক্সায় আমি উঠার পরে সে আমার পাওটা ধরে বলে যে, স্যার আপনার কথাটা আপনারা করতে হবে আজকে। আপনি কোনো একদিন আমাকে বলছিলেন আমি সব মানুষ। আমি স্যার একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, আমার একটা ফার্ম আছে। আজকাল স্যার সব মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথা লিখতে পারি না। মিথ্যা কথা লিখলেই মনে হয় ধরো স্যার আমার পাশে দাঁড়ানো বলছে তুমি যা সব মানুষ। এই কথাটা স্যার আপনি আমার কাছ থেকে কারণ আমি কোনো টেন্ডারে মিথ্যা কথা যা আছে তাই লিখতে হবে। আমার অফিসাররা বলে স্যার এটা লিখে দেন, আমি বলি যে এইটা আমি লিখতে পারবো না, তোমরা লিখতে পারবো না। আমার স্যার দাঁড়ানো থাকে আমার পাশে, স্যার বলে যে তুমি আসো। ওটার কারণ হলো আমরা যে তোমাদেরকে খাতায় কুঁজের খাতা দেই, হোটেলে আমি প্রায় বলতাম যে আমাদের অঙ্কের স্যাররা যোগে ভুল করে, ও আসলে 5 নম্বর কম পাইছিল, ওরে 5 নম্বর আমি বেশি দিছিলাম। ওর জন্য তাকে নম্বরটা না কমে রেখে দিলাম, সততার জন্য দেওয়া হলো।